আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আপনারা ভালো আছেন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। করোনাকালীন শিক্ষা কার্যক্রম চলমান রাখার স্বার্থে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে অনলাইন ক্লাসে সংযুক্ত হতে পেরে আমি আনন্দিত। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি। বিষয় রাষ্ট্রবিজ্ঞান, প্রোগ্রাম MSSS, প্রথম পর্ব, কোর্স কোড 411915। কোর্সের নাম জননীতি বিশ্লেষণ। লেকচার নম্বর 1। লেকচারের শিরোনাম জননীতি ও জননীতির মূল উপাদান। আমি আমার পরিচয় দিচ্ছি। মোহাম্মদ আব্দুল সালাম, সহকারী অধ্যাপক, রাষ্ট্রবিজ্ঞান, রাজশাহী কলেজ, রাজশাহী। ইমেল salam.ju@gmail.com। আজকের যে শিরোনামটি আমরা দেখলাম, এই শিরোনামের উপরে আমাদের যে আজকে আলোচনা হবে, এই আলোচনা থেকে শিক্ষার্থীরা আপনারা জননীতি সম্পর্কে বলতে পারবেন, জননীতির বৈশিষ্ট্য বর্ণনা করতে পারবেন, জননীতির লক্ষ্য বিশ্লেষণ করতে পারবেন। তো আমাদের আজকের বিষয় জননীতি বিশ্লেষণ। আমরা যে জননীতির কথা বলছি, যা সরকারি নীতির কথা বলছি, এখানে পাবলিক পলিসি অ্যানালাইসিস আমাদের পোস্টার নাম। তো এখানে পাবলিক অর্থ আমরা কিন্তু সাধারণত জনগণকে বুঝাই, কিন্তু এক্ষেত্রে পাবলিক অর্থে সরকার। তো আমাদের আজকে আলোচনার বিষয় হবে তিনটি প্রত্যয় নিয়ে। একটি হচ্ছে জন, একটা হচ্ছে নীতি, একটা হলো বিশ্লেষণ। এই তিনটি জিনিস সম্পর্কে আমাদের সম্যক ধারণা থাকা দরকার। তো এই যে কোর্সটার কথা বলছি, যে জননীতি বিশ্লেষণ বা জননীতি, এইটা গত শতাব্দী থেকে পাঠ্য হিসাবে সব জায়গায় পঠিত হয়ে আসছে। খুব বেশি দিন আগেকার ঘটনা এগুলো নয়। বর্তমান বিশ্ব বাস্তবতায় যে সরকারগুলো আছে, ক্রিয়াশীল সরকারগুলো, সরকারের বিভিন্ন ধরনের কার্যক্রমের পরিধি বেড়ে গেছে। জনগণের সঙ্গে সরকারের সম্পর্ক আরো ঘনিষ্ঠ হয়েছে, যার কারণে জননীতি একটি অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। সরকার, আমরা যারা সামাজিক বিজ্ঞানের ছাত্র বা সামাজিক বিজ্ঞানে জননীতি বর্তমানে একটা বিশেষ স্থান দখল করে আছে। কারণ সরকারের সঙ্গে সরকারের যে কার্যক্রম, সেই কার্যক্রমের সঙ্গে জননীতি জড়িত। সরকার বিভিন্ন ধরনের কর্মকাণ্ড পরিচালনা করে, বিভিন্ন ইস্যু নিয়ে কাজ করছে। তো এইখানে সরকারের মূল লক্ষ্যই থাকে জনকল্যাণ। কিভাবে জনগণের সর্বোচ্চ কল্যাণ নিশ্চিত হয়, সেটাই হলো সরকারের প্রধান বিষয়। তো এই জনকল্যাণকে নিয়ে সরকার বিভিন্ন ধরনের পদক্ষেপ নিচ্ছে, বিভিন্ন ধরনের পলিসি তৈরি করছে। সেই পলিসিগুলো নিয়ে আমাদের আজকের এই আলোচনা। তো আমরা প্রথমে আসছি পাবলিক। পাবলিক সাধারণত আমরা পাবলিক বলতে জনসাধারণকে বুঝি, কিন্তু এই ক্ষেত্রে আমরা পাবলিক বলতে জনগণকে না বুঝিয়ে আমরা সরকারকে বোঝাচ্ছি। এখানে দেখেন যে গণতান্ত্রিক রাষ্ট্র কাঠামো বলা হয় জনগণের সরকার, কারণ জনগণের প্রত্যক্ষ বা পরোক্ষ অংশগ্রহণ থাকে সরকার পরিচালনায়। এই জন্য সরকার যে বলতে আমরা পাবলিককে এক্ষেত্রে বুঝছি। তো জননীতি এই বিষয়গুলো যেহেতু বহুদিনের পুরাতন নয়, গত শতাব্দীর মাঝামাঝি থেকে এইটা আলোচ্য বিষয় হিসাবে আসে এবং এখন বিভিন্ন দেশে এটা পাঠ করা হচ্ছে। এখানে একটা জিনিস খেয়াল করি আমরা, যে সমাজ বিজ্ঞানের ছাত্র হিসাবে কোথাও কোথাও
পাবলিক পলিসি সায়েন্স হিসাবেও এই বিষয়টাকে পড়ানো হয়। কিন্তু সমাজ বিজ্ঞানের ছাত্র হিসাবে রাষ্ট্রবিজ্ঞান বা সমাজবিজ্ঞান বা অর্থনীতি এই সমস্ত জায়গায় ব্যাপকভাবে জননীতি এখন পড়ানো হয়। কারণ সরকারের যে কর্মকাণ্ড সেই কর্মকাণ্ডের কারণে এই ব্যাপকতা বেড়েছে। আরেকটা ব্যাপার যে জননীতি, আমরা যারা আজকে লেখাপড়া করছি সবাইকে এই জননীতি সম্পর্কে একটা ধারণা রাখতে হবে। কারণ আপনি যখন লেখাপড়া শেষ করে কোথাও কোথাও কোনো কর্মে যাবেন, ব্যবসা বাণিজ্য যেখানেই করেন, যা কিছু করেন বা সরকারি চাকরি করেন বা বেসরকারি চাকরি করেন, তখন কিন্তু আপনাকে এই জননীতি সম্পর্কে ধারণা রাখতে হবে। কারণ সরকার বিভিন্ন সময় বিভিন্ন ভাবে বিভিন্ন মানুষের জন্য, বিভিন্ন গোষ্ঠীর জন্য বিভিন্ন পলিসি গ্রহণ করছে। আপনি যেখানেই কাজ করেন সেই কাজের স্বার্থে সরকারের এই জিনিসগুলো জানতে হবে, সেটা যে দেশেই হোক। যদি না জানেন, সম্যক ধারণা না থাকে, আপনি অনেক কিছু করতে পারবেন না। তো প্রথমে আমরা আসি আজকে যে আলোচনায় প্রথমে আমরা আসছি যে নীতি কি। আমরা প্রথমে আসলাম জননীতি, এখন আমরা হচ্ছে জননীতির আগে নীতিটা কি। নীতি হলো একটি ন্যায়সঙ্গত সুপরিকল্পিত কর্মব্যবস্থা। ন্যায় থাকতে হবে এবং পরিকল্পনা, সুন্দর পরিকল্পনার মাধ্যমে কোনো কিছু শেষ করাই হলো নীতি। উদ্দেশ্য বাস্তবায়নের সুস্পষ্ট পরিকল্পনাই হলো নীতি। কোন নির্দিষ্ট কিংবা এক বা একাধিক উদ্দেশ্য অর্জনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কর্তৃক গৃহীত পরিকল্পনাই হলো নীতি। নীতি হলো উদ্দেশ্য এবং বাস্তবায়নের মাঝামাঝি পদক্ষেপ। তো এখানে বলছে যে কোনো উদ্দেশ্য থাকতে হবে এবং সেই উদ্দেশ্যকে বাস্তবায়ন করতে হবে। সেই বাস্তবায়ন করতে যে পরিকল্পনা দরকার, সেই পরিকল্পনার সমষ্টি হলো একটা নীতি। কোনো উদ্দেশ্যবিহীন নীতি হয় না। এবং জনগণ বা সরকার জনগণের কল্যাণের জন্য বিভিন্ন পলিসি নিচ্ছে। তো পলিসি সার্কেলটা আমরা দেখলে একটু বুঝতে পারবো যে এখানে দেখা একটা পলিসি সার্কেল আছে। তো এই পলিসিতে প্রথমে আপনাকে কি আসতে হবে, আপনাকে সমস্যা সমস্যা চিহ্নিত করতে হবে। যদি সমস্যা চিহ্নিত করতে না পারেন, আপনি কোনো পদক্ষেপ নিতে পারবেন না। সমাজে বা রাষ্ট্রে বা ব্যক্তির জীবনে প্রত্যেকটা ক্ষেত্রেই প্রথমে আপনাকে নিতে হবে কি আমার সমস্যাটা কি, সমস্যাটা আইডেন্টিফিকেশন করা। এই যে আমরা স্টুডেন্টরা আছি, যে আমি কোন বিষয়টা দুর্বল, কোন বিষয়টাতে সমস্যাটা আমার কোথায়, কোন বিষয়ে কোথায় আমার সমস্যা, এই সমস্যা প্রথমে আপনাকে আইডেন্টিফিকেশন করতে হবে বা চিহ্নিত করতে হবে। যদি সমস্যা চিহ্নিত না করতে পারেন তাহলে কিন্তু তার সমাধান হবে না। সমস্যা যখন চিহ্নিত হলো তখন পলিসি ফরমেশন, এই সমস্যাকে আমি কিভাবে উতরাবো, সমস্যা উতরানোর জন্য কি কি পদক্ষেপ নিতে হবে, সেই পদক্ষেপের সমষ্টি হলো একটা পলিসি তৈরি করা। এই পলিসি তৈরি করা, এই পলিসি অ্যাডাপ্টেশনের পরিগ্রহণের কথা আছে। এখন আপনার অ্যাডাপ্টেশনের কথা আছে যে একটা পলিসি নিলেই সেই পলিসিটা কতটুকু বাস্তবসম্মত হবে সেটা বিচার বিশ্লেষণ করতে হবে এই পর্যায়ে। তারপরে আমাদের একটা পলিসি পেলাম, পলিসির ভিতরে যে বাস্তবায়ন থাকতে হবে, পলিসি ইমপ্লিমেন্টেশন, বাস্তবায়ন সবচেয়ে অন্যতম গুরুত্বপূর্ণ স্তর। যে আমার সমস্যা ছিল, সেই সমস্যা থেকে আমি সমস্যা চিহ্নিত করেছি, সেই সমস্যা সমাধানের জন্য যে আমার যে পদক্ষেপগুলো, সেই পদক্ষেপগুলো আমি গ্রহণ করছি এবং কিভাবে কি কি করলে আমার সমস্যাগুলো সমাধান হবে, সেইটা হচ্ছে বাস্তবায়ন। এটা পলিসি ইমপ্লিমেন্টেশন হবে এবং ইমপ্লিমেন্টেশন হওয়ার পরে আসলো ইভ্যালুয়েশন, যে বাস্তবায়নের পরে পলিসি মূল্যায়ন করতে গিয়ে যে পলিসি কি কি ভাবে আমি মূল্যায়ন করলাম, যে আমি যা যা উদ্দেশ্য দিয়েছিলাম, যেসব উদ্দেশ্যে আমি পলিসিটা নিয়েছি, সেই সমস্ত উদ্দেশ্য আমি সমাধান পেয়েছি কিনা, সেটাই হলো ইভ্যালুয়েশন। তো আমরা পলিসি জানলাম যে সুপরিকল্পিত পরিকল্পনা যা ন্যায়সঙ্গত, সেটাই হলো পলিসি। তো পাবলিক পলিসি জনকল্যাণকে সামনে রেখে
সরকার যে নীতি গ্রহণ করে এক কথায় তাই হলো সরকারি নীতি। আমরা আগেই বলেছি পাবলিক অর্থ সরকারি, তো এখানে জননীতি কি করে সরকারের জনকল্যাণকে সামনে রেখে সরকার যে নীতি গ্রহণ করে এক কথায় সেটাই হলো জননীতি। যে কোনো দেশের সরকারকে ওই দেশের আর্থসামাজিক রাজনৈতিক উদ্দেশ্যকে বাস্তবে রূপায়িত করার জন্য নীতি নির্ধারণ ও প্রণয়ন করতে হয়। আর্থসামাজিক এবং রাজনৈতিক প্রেক্ষাপট কোন দেশই তার জাতীয় স্বার্থকে উপেক্ষা করে কোনো নীতি প্রণয়ন করতে পারে না। প্রত্যেকটা দেশ তার জাতীয় স্বার্থের ভিত্তিতে নীতি প্রণয়ন করে থাকে। সরকার কোনো ক্ষেত্রে লক্ষ্য অর্জনের জন্য অতীতকে বিবেচনা করে ভবিষ্যৎ পরিকল্পনা বাস্তবায়নের জন্য যে সমস্ত ন্যায়সঙ্গত সুপরিকল্পিত কর্মব্যবস্থা গ্রহণ করে তাকে সরকারি নীতি বলে। মানে অতীত থাকতে হবে, অতীতের এই যে আমাদের দেশে বিভিন্ন ধরনের নীতি আছে, শিক্ষানীতি, স্বাস্থ্যনীতি, এইগুলোর ভিত্তিতে যে আমাদের প্রথমে যে সমস্যাগুলো কি সেই সমস্যাগুলো চিহ্নিত করা হয়েছে এবং এই সমস্যাগুলো চিহ্নিত করার পরে উদ্দেশ্য ঠিক করা হয়েছে যে আমরা কিভাবে আগাবো। এই যে আমাদের এখন পাবলিক পলিসি শিক্ষানীতির কারণে আমাদের পিএসসি জেএসসি পরীক্ষা হচ্ছে। এখানে কি হচ্ছে খুব অল্প সময়ের মধ্যে একটা সার্টিফিকেট পাবলিক সার্টিফিকেট পাচ্ছে, ছাত্রছাত্রীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা কাজ করছে। তো এইভাবে যে আমাদের যে গোলগুলো ছিল নীতির যে গোল সেই গোলগুলো অর্জিত হচ্ছে কিনা সেটাই বিবেচনা হচ্ছে। সরকারি নীতির জননীতির বৈশিষ্ট্য সমূহ। সরকারি নীতি হলো সরকারের একটি দর্শন। নীতি দেখে বোঝা যায় যে সরকারটা কেমন, সরকারের দর্শন। এবং এখানে একটা জিনিস যে গণতান্ত্রিক দেশে সরকারগুলো নির্বাচনের সময় যে ইস্তেহার দেয়, প্রত্যেকটা দল ইস্তেহার দেয়, যে দল ক্ষমতায় যায় সেই দল তার ইস্তেহার বাস্তবায়ন করে এবং সরকারি নীতির কাজ ওই ইস্তেহারের আলোকে সেই দল করে থাকে। নীতি সিদ্ধান্ত গ্রহণের দিক নির্দেশনা করে, কি ধরনের সিদ্ধান্ত নিবে সেটা সাইড নির্দেশন করে দিচ্ছে নীতি। নীতি সীমারেখা নির্ধারণ করে দেয়, একটা কাজ কি পরিমাণে কোথাও যা শেষ হবে সেটা ফাইন্ড আউট করে দেয় নীতি। নীতি সংগঠনের কার্যাবলী বাস্তবায়নের পথ নির্দেশ করে, একটা সংগঠন কিভাবে তার কাজ করছে, সরকারি সংগঠনের কথা আমরা বলছি যে কিভাবে কাজ করছে সেটা নির্দেশ করে দেয়। নীতি হচ্ছে ন্যায়সঙ্গত সুপরিকল্পিত কর্মব্যবস্থা। নীতি পদক্ষেপের স্থান নির্ধারণ করে দেয়। নীতি সিদ্ধান্ত গ্রহণ ব্যবস্থাকে সহায়তা করে। আমরা এখানে দেখবেন যে আমরা 5W1H এইটা হচ্ছে নীতি বিশ্লেষণ। নীতি বিশ্লেষণ করতে গেলে আপনাকে এই 5W1H এই সম্পর্কে জানতে হবে। 5W কি হচ্ছে হু, কে, হোয়াট কি, হোয়ার কোথায়, হোয়েন কখন, হাউ কিভাবে, হোয়াই কেন। এই যে এই প্রশ্নগুলো, এই যে 6টা প্রশ্ন, এই 6টা প্রশ্নের উত্তর বিশ্লেষণ করতে পারলে যে নীতি বিশ্লেষণটা হয়ে যাচ্ছে। কিভাবে? যে হু কে নিচ্ছে, কে করছে, কেন, হোয়াই কেন করছে, কি করছে, কোথায় করছে, কখন করছে, কিভাবে করছে। এইটাই হচ্ছে পলিসি অ্যানালাইসিসের অন্যতম দিক, যে আমরা পলিসি অ্যানালাইজ করতে গেলে এই প্রশ্নগুলোর উত্তর শুনবো। আর পলিসি অ্যানালাইসিসের সাথে দেখেন ইকোনমিক্স, মানে পরিবেশ ইকোসিস্টেম, আমরা যে পরিবেশ আছে সেই ইকোসিস্টেম সবকিছু হবে। ইকোনমিক্স অর্থনীতি থাকতে হবে, গভর্নমেন্ট, সোসাইটি, ইথিক্স, এইগুলোর যে অবস্থা এইগুলো হচ্ছে বাস্তবায়নযোগ্য বা বিশ্লেষণযোগ্য কোনো নীতি। নীতি বিশ্লেষণ করতে হলে আমাদের এই জিনিসগুলো জানতে হবে।
তো নীতি বিশ্লেষণ কি, এটা আমরা একটু দেখি। যে নীতি বিশ্লেষণ, জননীতি বিশ্লেষণ হলো মূলত জননীতির ফলাফল বের করা, জননীতির যাচাই বাছাই এবং বিকল্প পদ্ধতি নিরূপণ হলো জননীতির বিশ্লেষণ। জননীতি বিশ্লেষণ হলো বিজ্ঞানসম্মত উপায়ে জননীতির বিচার বিশ্লেষণ, সায়েন্টিফিক উপায়ে কোন নীতির বিচার বিশ্লেষণ করাটাই হলো জননীতি বিশ্লেষণ। এইগুলো হলো জননীতি বিশ্লেষণ। সরকারি বা নীতি বা জননীতি প্রণয়নের স্তর কোথায় কোথায়, কোন কোন স্তরে সরকারি নীতিগুলো প্রণীত হয় সেগুলো আমরা একটু আলোচনা করি। যে রাজনৈতিক স্তর, একটা দেশে সরকার কোথায় হয়? সরকার রাজনৈতিক ব্যক্তিদের সমন্বয়ে সরকার গঠন হয়। রাজনৈতিক দলসমূহ, এখানে আমি যেটা বললাম যে ইস্তেহার, প্রত্যেকটা সরকার তার নির্বাচনের আগে দলীয়ভাবে যে সে কি কি করবে ভোটারদের উদ্দেশ্যে, সে যখন তার ইস্তেহার দিচ্ছে যে আমি নির্বাচিত হলে আমি এই দেশের জন্য কি কি করব, আমার দল কি কি করবে, সেটাই তার নির্বাচনী ইস্তেহার। প্রত্যেকটা ক্ষেত্র উল্লেখ করে সেই সমস্ত জায়গায় সরকার রাজনৈতিক দলগুলো বিভিন্ন কিছু দিয়ে থাকে। সরকারি নীতি প্রণয়নের প্রথম স্তরই হলো রাজনৈতিক স্তর, কারণ রাষ্ট্র পরিচালনা করে রাজনৈতিক দলের দ্বারাই সরকার গঠিত হয়। তো ওই রাজনৈতিক নেতাদের স্তর, সেটাই হলো রাজনৈতিক স্তর। আর হলো নির্বাহী স্তর, মন্ত্রী পরিষদ। যখন কোন দল নির্বাচনে জিতে তখন তারা একটা ক্যাবিনেট গঠন করে। প্রত্যেকটা দেশের ক্যাবিনেট ওই রাষ্ট্র পরিচালনার মূল নীতিগুলো গ্রহণ করবে এবং ক্যাবিনেটের মাধ্যমে রাষ্ট্র পরিচালিত হয়। তো এই মন্ত্রী পরিষদে কি হচ্ছে? নির্বাহী স্তর। এখানে পলিসিটা যে আমরা ইশতেহারে কি দিয়েছিলাম সেই আলোকে মন্ত্রী পরিষদ বিভিন্ন দেশে তার পলিসি গুলো গ্রহণ করে। আপনারা যদি একটু খেয়াল করবেন দেখবেন যে আমাদের দেশে সোমবার দিন মন্ত্রী পরিষদের মিটিং হয়। এই মিটিং কালে দেখবেন যে বিভিন্ন ধরনের পলিসি এখানে গ্রহণ করা হয়। তো এইভাবেই প্রত্যেকটা দেশে, আওয়ামী লীগ, এখন আমাদের দেশে আওয়ামী লীগ রাজনৈতিক সব দলকে আওয়ামী, তো ওইখান থেকে কে করছে, তাদের যে ইশতেহার ছিল সেই ইশতেহারের আলোকে মন্ত্রী পরিষদ বিভিন্ন পলিসি নিচ্ছে এবং জনকল্যাণের। প্রশাসনিক স্তর, সচিবালয়। আমাদের দেশে সচিবালয় আছে, প্রত্যেকটা দেশে প্রশাসনিক যে স্তর, এইখানে নীতিগুলো একটা স্তর। রাজনৈতিক স্তর থেকে আসলো নির্বাহী স্তর, নির্বাহী স্তর থেকে আসলো সচিবালয়। সচিবালয়ে যে আমরা আছে তারা একটা পলিসি ডিটেলস তৈরি করবে, একটা পলিসি যে কি উদ্দেশ্যে নেওয়া হলো, কিভাবে নেওয়া হলো, কিভাবে বাস্তবায়ন হবে, কতটুকু কোথায় কিভাবে বাস্তবায়ন হবে এবং এই মূল্যায়ন কোথায় এবং জনগণের কি পরিমাণ উপকারভোগী হবে সেটাই করছে। এটা হলো প্রশাসনিক স্তর। এইখানে খুঁটিনাটি একটা পলিসি সবকিছু এইখানে তৈরি হয়। তারপরে প্রযুক্তিগত স্তর, মাঠ প্রশাসন। এইখানে মাঠ প্রশাসন একটা পলিসির সাথে কিভাবে জড়িত, যে ওই পলিসি কিভাবে বাস্তবায়ন হচ্ছে। মাঠ প্রশাসন ছাড়া তো কোনো পলিসি বাস্তবায়ন করা যায় না। মন্ত্রণালয়ের যে সাংগঠনিক কাঠামো, তার বাইরে প্রত্যেকটা মন্ত্রণালয়ের যে কাঠামো আছে সেই মাঠ প্রশাসনের মাধ্যমে কোনো পলিসি সর্বস্তরে বাস্তবায়িত হয়। সরকারি নীতির প্রকারভেদ, আমরা এখানে বাস্তব বা স্থায়ী সরকারি নীতি, আইনগত সরকারি নীতি, বিভাজক সরকারি নীতি, পুনঃবিভাজক সরকারি নীতি, মূলধনী সরকারি। বাস্তব বা সরকারি বা স্থায়ী সরকারি নীতি, এই নীতিগুলো সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত। যেমন মনে করেন যে শিক্ষা সংশ্লিষ্ট। স্থায়ী, একটা দেশের আর্থসামাজিক প্রেক্ষাপটে, রাজনৈতিক প্রেক্ষাপটে সরকার যে নীতি গ্রহণ করছে মোটামুটি স্থায়ী। শিক্ষা সংক্রান্ত বা আমাদের জীবনমান উন্নয়ন সম্পর্কে, এই সম্পর্কে কিছু সরকারি নীতি, এইগুলোকে বলা হচ্ছে স্থায়ী সরকারি।
আইনগত সরকারি নীতি। এইটা ব্যবসা বাণিজ্যের সঙ্গে জড়িত। সরকারের বিভিন্ন বিধিবদ্ধ সংস্থার সমূহ এই সরকারি নীতি প্রণয়ন করে এবং বাস্তবায়ন করে। না, আইনের বিভিন্ন দিক আছে। এখন মনে করেন যে ব্যবসা বাণিজ্য কিভাবে শুল্ক আদায় হবে, কিভাবে বিভিন্ন ধরনের ট্যাক্স ভ্যাট আদায় হবে, সেই সমস্ত সরকারি নীতি হলো এখানে আলোচিত হয়, যে একটা সরকারের রাজস্ব আদায় কি পরিমাণে আসবে, কিভাবে আসবে, এইগুলো। বিভাজক সরকারি সমাজে বা রাষ্ট্রে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ থাকে। আয় বন্টনের দিক দিয়েও বিভিন্ন মানুষ, কেউ মধ্যবিত্ত, নিম্নবিত্ত, দারিদ্র, উচ্চবিত্ত, এরকম সামাজিক বিভাজন প্রত্যেক সমাজ কাঠামোতেই আছে। বিভাজক সরকারি নীতি সরকারের কি? সরকারের মূল কাজ হলো জনকল্যাণের মাধ্যমে মানুষকে সমান করা, রাষ্ট্রের মানুষকে সমতায় নিয়ে আসা। এই যে বিভাজক সরকারি নীতি একটা শ্রেণীর জন্য, সরকার হয়তো পিছিয়ে পড়া কোনো শ্রেণীর জন্য বিশেষ কোনো নীতি গ্রহণ করছে, সেটাই হলো বিভাজক সরকারি নীতি, সবার জন্য না। এই নীতি বিশেষ সব জনগণের জন্য না, একটা শ্রেণীর জন্য হচ্ছে, তখন সেটাকে বিভাজক সরকারি নীতি বলা হয়। যেমন আমাদের দেশে বিভিন্ন ধরনের ধরেন যে বয়স্ক ভাতা, এটা কি সবার জন্য? সবচেয়ে শ্রেণী পেশার মানুষ কিন্তু গ্রহণ করছে। তো কিছু মানুষ, দরিদ্র মানুষ যারা, তারা কিন্তু বয়স্ক ভাতার আওতায় আসে। বা আমরা যদি বয়স্ক মানুষের কথা বলছি, আমাদের মতন মানুষ কিন্তু বয়স্ক ভাতার আওতায় আসে, সব জনগণের জন্য না। যে ধরনের নীতি প্রণয়ন করছে সেইটাকে বলা হয় বিভাজক সরকারি নীতি। পুনঃবিভাজক সরকারি নীতি, এটা বিভাজক সরকারি নীতির উল্টা দিক। পুনরায়, যে একটা শ্রেণীর জন্য যখন সরকার পলিসি গ্রহণ করছে, সেই শ্রেণী যখন সুবিধা পাচ্ছে, তখন অন্য একটা শ্রেণী হয়তো বৈষম্যের শিকার হচ্ছে, তখন সরকার ওই বৈষম্য দূর করার জন্য ওই নীতিটাকে আবার রিভাইজ করছে, সেটাকে বলা হলো পুনঃবিভাজক সরকারি নীতি। আর হচ্ছে মূলধনী সরকারি নীতি, এটা আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট। মূলধন, ব্যাংক, বীমা, এই ধরনের প্রতিষ্ঠান কিভাবে পরিচালিত হবে, তাদের কর্মকাণ্ড কিভাবে নিয়ন্ত্রিত হবে, সেইগুলো আলোচিত হয় মূলধনী সরকারি নীতি। সরকারি নীতির বিবেচ্য বিষয়, কোন সময় জননীতি প্রণয়নের সময় যে বিষয়গুলোকে বিবেচনায় নিতে হয়, সেটা হলো অবস্থা। নীতি প্রণয়নকারী যে বাস্তব অবস্থার মধ্যে অবস্থান করেন, নীতি প্রণয়নের সময় তা বিবেচনা করতে হয়। যে এখন একটা পলিসি হবে আমার দেশে, এখন মনে করেন যে ধরেন যে স্বাস্থ্য নীতি হবে, স্বাস্থ্য নীতি নিতে গেলে বাস্তব অবস্থা কেমন এবং আমাদের আর্থ-সামাজিক রাজনৈতিক প্রেক্ষাপটটা কেমন, আমাদের সেই বিবেচনাটা থাকতে হবে। বাস্তবতায় না থাকলে কল্পনায় কোনো নীতি নেওয়া যাবে না, এবং বাস্তবতা থাকতে হবে। হয়তো এক দেশের সঙ্গে বাস্তবতা, আমাদের কোন আর্থ-সামাজিক অবস্থা আসছে এখন উন্নত ওয়ার্ল্ডে বা ইউরোপের কোন দেশের আর্থসামাজিক অবস্থা ভালো, তারা যেভাবে নীতি গ্রহণ করতে পারবে, আমরা সেভাবে নীতি নিতে পারবো না। এই বাস্তব অবস্থাটা সবাইকে মনে রাখতে হবে। সনাতন বা বাস্তব ভিত্তিক প্রসঙ্গ, এই যে ইতিহাস, ঐতিহ্য, সামাজিক, অর্থনৈতিক পরিবেশ সরকারি কাজকে একদিকে নিয়ন্ত্রণ করে, অন্যদিকে সরকারি নীতি গঠনে সাহায্য করে। মানে একটা দেশের ইতিহাস, ঐতিহ্য, তার অর্থনৈতিক ব্যবস্থা, সবকিছু মিলে আপনাকে নীতি গ্রহণ করার সময় মনে রাখতে হবে। দর্শন ও আদর্শগত ভাবধারা, অভিজ্ঞ শিক্ষক, সুবিদিত পণ্ডিত, দার্শনিক, গবেষক প্রমুখের চিন্তাধারা ও লিখেনি, অভিজ্ঞজাত দৃষ্টিভঙ্গ রাজনৈতিক কর্মসূচি প্রণয়নের ক্ষেত্রে গভীর রেখাপাত করে। বাহ্যিক কোন দেশই বিশ্বজগৎ থেকে বিচ্ছিন্ন নয়। নীতি প্রণয়ন বিষয়ে সরকারকে বাহ্যিক অনুকূল ও প্রতিকূল অবস্থা সম্পর্কে সতর্ক করে, যে আমরা একটা পলিসি নিচ্ছি, সেই পলিসি নিলে যে বহির্বিশ্বে কি প্রভাব পড়বে এবং আমাদের আভ্যন্তরীণ রাষ্ট্রের মধ্যে কি প্রভাব পড়বে, সেই ব্যবস্থা বিবেচনায় নিয়েই নীতি প্রণয়ন করতে হয়। বাংলাদেশে নীতি প্রণয়নে অংশগ্রহণকারী সরকারি ও বেসরকারি সংস্থা, সরকারি সংস্থা জাতীয় সংসদ,
মন্ত্রী পরিষদ, পরিকল্পনা কমিশন, জাতীয় অর্থনৈতিক পরিষদ, সরকারি কমিশন, বিচার বিভাগ, উপদেষ্টা পরিষদ, সংস্থা, কর্মসংস্থান কমিটি, ঊর্ধ্বতন ঊর্ধ্বতন ও মধ্যস্তরীয় সরকারি কর্মকর্তা। যে আমাদের সরকারি নীতি প্রণয়ন করতে হলে কোথায় কোথায় সরকারি নীতিগুলো হয় সে সম্পর্কে আমরা একটু দেখে নিলাম। বেসরকারি সংস্থা সমূহ যেমন রাজনৈতিক দল, চাপ সৃষ্টিকারী গোষ্ঠী, শ্রমিক, এগুলোর মধ্যে শ্রমিক সংগঠন আছে, বণিক সমিতি ইত্যাদি, পেশাজীবী সংগঠন বা আইনজীবী সংগঠন, শিক্ষক সমিতি ইত্যাদি, সংবাদপত্র, ইলেকট্রনিক্স প্রচার মাধ্যম, মানে বেসরকারি সংস্থা। এদের যেই সরকারি নীতিতে এই সমস্ত সংগঠনগুলো বিভিন্ন সময় তাদের মতামতের মাধ্যমে প্রেসার ক্রিয়েট করে সেই অনুসারে সরকারি নীতি প্রণয়নে বাধ্য করে থাকে। জননীতির প্রকৃতি জনস্বার্থ সংরক্ষণ, মানে নীতির কাজই হলো জনগণের কল্যাণ নিশ্চিত করা এবং সর্বোচ্চ কল্যাণ নিশ্চিত করা। জনস্বার্থ জননীতির অন্যতম প্রকৃতি হলো জনস্বার্থ সংরক্ষণ। যে নীতি প্রণীত হচ্ছে সেই নীতির মাধ্যমে জনগণের স্বার্থ কতটুকু রক্ষিত হচ্ছে সেটা বিবেচনায় রাখতে হবে। যে নীতির মধ্যে জনস্বার্থ নাই সেটা জননীতি হতে পারে না। সংবিধান সম্মত, প্রত্যেকটা রাষ্ট্র কাঠামো তার সংবিধান দ্বারা পরিচালিত হয়। সংবিধান ব্যতীত কোন রাষ্ট্র নেই এবং কোন সংবিধানের সাথে মানে বিপরীতমুখী এ ধরনের কোন নীতি গ্রহণ করা যায় না। নীতি হতে হলে সংবিধান সম্মত হতে হবে, সংবিধানের মতন সংবিধান যেগুলো পারমিট করছে সেগুলো। সংবিধান একটা দেশের দর্পণ স্বরূপ, একটা দেশ কিভাবে চলছে তার সবকিছু সংবিধানের মধ্যে আছে। সংবিধান বহির্ভূত কোনো নীতি প্রণয়ন করা যাবে না। ক্ষমতাসীন দলের ইস্তেহার বাস্তবায়ন, এই যে আমরা যেটা বললাম যে ক্ষমতাসীন যে দল ক্ষমতা থাকবে সেই দল তার নির্বাচনের আগে যে ইস্তেহার দিয়েছিল প্রত্যেকটা দল ক্ষমতা আসলে সে সেই ইস্তেহারই বাস্তবায়ন করবে, কারণ ওই ইস্তেহারের উপরই জনগণ তাকে ম্যান্ডেট দিয়েছে। এই জন্য যে দল যখন ক্ষমতায় আসে সেই দল তার ইস্তেহারকে বাস্তবায়ন করে। ইস্তেহারের মাধ্যমে জনগণ তাদেরকে যে ইস্তেহার দিয়েছিল সেই অনুসারে জনগণ তাদেরকে ম্যান্ডেট দিয়েছে। এই জন্য তারা তাদের ইস্তেহারে যা আছে সেইগুলো তারা বাস্তবায়ন করবে। প্রথা ও আইনসম্মত সমাজ কাঠামো, মানে রাষ্ট্র প্রত্যেকটা জায়গায় প্রথা এবং আইন, আইন মানে না, প্রথা মানে না, এই ধরনের কোনো জননীতি প্রযোজ্য হতে পারে না। জাতীয় লক্ষ্যে গৃহীত জননীতি জাতীয় লক্ষ্যে গৃহীত, জাতীয় লক্ষ্য অর্জন ব্যতীত কোনো জননীতি গ্রহণ করা যায় না। জননীতির উপাদান সমূহ, অর্থনৈতিক উপাদান। জননীতি প্রণয়ন করতে গেলে যে উপাদানগুলো আছে, অর্থনীতি, একটা দেশের অর্থনীতি কেমন সেই বিবেচনা থাকতে হয়। একটা নীতি প্রণয়ন করতে গেলে সেইখানে সেই নীতি বাস্তবায়ন করতে গেলে কি পরিমাণ অর্থের প্রয়োজন আছে সেটা নির্ণয় করতে হয়। রাজনৈতিক উপাদান, প্রত্যেকটা রাষ্ট্রে রাজনৈতিক ব্যবস্থার বাইরে নয়। তো একটা দেশের সাথে রাজনৈতিক অবস্থা আর একটা দেশের রাজনৈতিক অবস্থা একই হতে পারে না। তো জননীতি প্রণয়নের সময় মানে রাজনৈতিক উপাদান অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান। এইখানে যে আমার দেশের রাজনীতি প্রেক্ষাপট জননীতি প্রণীত। সামাজিক উপাদান, সমাজ কাঠামো কেমন, এই যে প্রথা, আমাদের দেশের যে প্রথা আছে বিভিন্ন ধরনের প্রথা, সেই প্রথা বা সামাজিক কালচার যেটা, সেই কালচার জননীতি অন্যতম একটা উপাদান হিসেবে কাজ করে। কারণ আপনি সামাজিক যে প্রথাগুলো আছে এই প্রথার বাইরে গিয়ে কোনো সময় আপনি জননীতি প্রণয়ন করতে পারেন না। সাংস্কৃতিক উপাদান,
একটা সমাজ কাঠামো তার সাংস্কৃতিক ভাবে কি রকম, প্রত্যেকটা দেশ তো একরকম না, এক একটা দেশ একরকম ভাবে চলছে। তো সেইখানে দেখতে হবে যে তার সামাজিক অবস্থা মানে বা সাংস্কৃতিক উপাদানগুলো জড়িত। ভৌগোলিক অবস্থান, জননীতি প্রণয়নে ভৌগোলিক অবস্থানে অন্যতম একটা গুরুত্বপূর্ণ দিক। প্রত্যেকটা দেশের অবস্থানগত কারণে, ভৌগোলিক অবস্থানগত কারণে সেই দেশ তার মতন করে বিভিন্ন ধরনের জননীতি প্রণয়ন করে থাকে। এখন যদি আমাদের দেশের প্রেক্ষাপটটা আমরা নিয়ে আলোচনা করি যে এই দেশে কি ধরনের জননীতি প্রণীত হবে, যে আমাদের আসলে ভৌগোলিক অবস্থানটা কেমন বোঝার ব্যাপার আছে। যে আমাদের চারদিকে মানে আমাদের রাষ্ট্রের 3 দিকেই হচ্ছে ভারত। তো জননীতি যখনই প্রণীত হবে, এই যে ভৌগোলিক অবস্থান এই জিনিসগুলো কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। কি হবে, একদিকে সাগর, আমাদের ভূমি মোটামুটি সমতল, কিছু পাহাড় পর্বত আছে, তো ম্যাক্সিমাম হচ্ছে সমতল। সেই জিনিসগুলো বিবেচনা রাখতে হবে। আমার দেশের ভৌগোলিক অবস্থানগত কারণে যে ভূ রাজনৈতিকগত ব্যাপার থাকে, সেই ব্যাপারগুলো আলোকে আমাকে জননীতি প্রণয়ন করতে হয়। তো ভৌগোলিক উপাদান জননীতি প্রণয়নের অন্যতম একটা গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে বিবেচিত হয়ে আসছে। আন্তর্জাতিক সম্পর্ক, জননীতির অন্যতম দিক হলো আন্তর্জাতিক সম্পর্ক। এখন যে রাষ্ট্র কাঠামো কোনো দেশই এককভাবে চলতে পারে না, ছোট বড় প্রত্যেকটা দেশকে আন্তর্জাতিক ক্ষেত্রে সম্পর্ক রেখেই চলতে হয়। কোনো দেশই একক শক্তির দ্বারা বা এককভাবে সে চলতে পারে না, তাকে চলার জন্য বিশ্ব বাস্তবতার কারণে তাকে অন্য দেশের সঙ্গে সম্পর্ক রেখেই চলতে হয়। আন্তর্জাতিক সম্পর্ক জননীতি প্রণয়নে গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে বিবেচিত হয়েছে। যে আন্তর্জাতিক সম্পর্ক কারণে এমন কোন নীতি প্রণয়ন করা যাবে না যে নীতি প্রণয়নের ফলে আমার দেশের সাথে অন্য দেশের সম্পর্কের ক্ষতি হয়। আবার এখানে আরেকটা জিনিস যে খেয়াল রাখতে হবে, জাতীয় স্বার্থ, জাতীয় স্বার্থকে বিশেষণ দিয়ে কোন ধরনের জননীতি প্রণয়ন করা যাবে না। জাতির প্রত্যেকটা জাতির মূল স্বার্থই নিহত হচ্ছে তার জাতীয় স্বার্থ। জাতীয় স্বার্থ যেমন বিশেষণ দেওয়া যাবে, তেমনি আন্তর্জাতিক সম্পর্ক বিনষ্টকারী এমন কোন উপাদান জননীতির মধ্যে নিয়ে আসা যাবে না। চাপ সৃষ্টিকারী গোষ্ঠী, জননীতির প্রণয়নে চাপ সৃষ্টিকারী গোষ্ঠী অন্যতম একটি মুখ্য উপাদান হিসেবে বিবেচিত। প্রত্যেকটা দেশে এই প্রেসার গ্রুপ থাকে, আমাদের দেশেও প্রেসার গ্রুপ আছে, যেমন বিভিন্ন ব্যবসায়ী সংগঠন আছে, বিভিন্ন শ্রমিক সংগঠন আছে। আরো চাপ সৃষ্টিকারী গোষ্ঠীটা কি, যখন তারা কিন্তু সংগঠিত, তাদের নিজেদের তারা নিজেরা যখন আসছে তখন কিন্তু তারা সংগঠিত হয়ে আসছে এবং কোনো নির্দিষ্ট ব্যাপারে তারা প্রেসার ক্রিয়েট করছে। এবং এই চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর নীতি প্রণয়নের ক্ষেত্রে, নীতি বাস্তবায়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তারপরে বিশেষজ্ঞ মতামত, এইটা জননীতির একটা অন্যতম উপাদান। একটা নীতি প্রণীত হচ্ছে, সেইখানে বিশেষজ্ঞদের মতামত গ্রহণ করা হয় না। যদি বিশেষজ্ঞ মতামত না গ্রহণ করা হয়, সেইখানে সেই জননীতি কিন্তু ফলপ্রসূ হবে না। জননীতি বাস্তবতার আলোকে কখনো যখন পলিসি তৈরি করা হয়, সেই পলিসি নিয়ে বিভিন্ন বিশেষজ্ঞ সেই পলিসির ব্যাপারে কি ধরনের মতামত দিচ্ছে, সেই মতামতের আলোকে পলিসিকে মডারেশন করা হয়। মডারেশনের মাধ্যমে সেই পলিসি জনসম্মুখে সরকার নিয়ে আসে। এখানে বিশেষজ্ঞদের অন্যতম ভূমিকা থাকে জননীতি প্রণয়নের। জননীতি প্রণয়নের লক্ষ্য সমূহ কি কারণে কোন লক্ষ্যে জননীতি প্রণয়ন হচ্ছে সেগুলো আমরা আলোচনা করছি। সরকারি কার্যক্রম পরিচালনা, বর্তমান যে রাষ্ট্র ব্যবস্থা বা সরকার ব্যবস্থা, সেই ক্ষেত্রে কিন্তু একটা সরকারকে নানাবিধ কাজ করতে হয়। এই নানাবিধ কাজ
পরিচালনা করার জন্য, সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য, কাজের মাধ্যমে জনকল্যাণ সাধনের জন্য একটা সিস্টেমেটিক উপায়ে সরকারি কার্যক্রম পরিচালনা করা দরকার। এই কার্যক্রম পরিচালনার লক্ষ্যে সরকার কোন কোন ধরনের প্রকল্প নিচ্ছে বা কি কি ধরনের কাজ করবে, সেই কাজগুলো একটা সায়েন্টিফিক উপায় হলো জননীতি। সরকারি কার্য পরিচালনার জন্য জননীতি দরকার হয়। আইনের শাসন প্রতিষ্ঠা। আইনের শাসন কি? সবার জন্য আইন সমান, ছোট বড়, ধনী দরিদ্র, বর্ণ, ধর্ম বর্ণ নির্বিশেষে সবার উপর একই ধরনের আইন রাষ্ট্রে প্রতিষ্ঠিত থাকবে। এই আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য জননীতি দরকার। তো জননীতি সরকারের জন বাইরে না, জনগণের জন বাইরে না, কোন রাষ্ট্রেরও বাইরে না। রাষ্ট্রকে সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সুন্দর জননীতি প্রয়োজন। জনকল্যাণ সাধন। প্রত্যেকটা দেশের প্রত্যেকটা সরকারের উদ্দেশ্যই থাকে জনগণের কল্যাণ সর্বোচ্চ করা। কিভাবে জনকল্যাণ নিশ্চিত করা যায়, জনকল্যাণ সর্বোচ্চ করা যায়, সেই সবকিছু নিয়ে সকল সময় আধুনিক সরকার গুলো চিন্তা ভাবনা করে থাকে। তো জনকল্যাণ নিশ্চিত করার উদ্দেশ্য হলো জননীতি প্রণয়ন করা। আন্তর্জাতিক সম্পর্ক, যেটা আমরা বলছি যে আন্তর্জাতিক সম্পর্ক, একটি রাষ্ট্রের সাথে আরেকটা রাষ্ট্র ওতপ্রোতভাবে জড়িত। কোন রাষ্ট্রই আর এখন বিচ্ছিন্ন নয়। এই বিচ্ছিন্ন না থাকার কারণে যে আন্তর্জাতিক সম্পর্ক কেমন হবে, এই সমস্ত লক্ষ্য রেখে মানুষ সরকার জননীতি প্রণয়ন করছে। কারণ আমাদের দেশের সাথে যেমন ব্যবসা বাণিজ্য বলতে বা নিজেদের চাহিদা মেটানোর জন্য উন্নত দেশের প্রয়োজন আছে। আমাদের দেশে কারা বেশি বিনিয়োগ করবে, সেই বিনিয়োগের উদ্দেশ্য নিয়ে আমরা জননীতি প্রণয়ন করছি, যেখানে আমার জাতীয় স্বার্থকে নষ্ট করছি না, আবার আমার যারা উন্নয়ন সহযোগী আছে তাদের সম্পর্ক নষ্ট করবে। এইভাবে আর্থিক খাতে হয়তো জননীতি প্রণয়ন করা হয়। জাতীয় ঐক্য প্রতিষ্ঠা। জননীতির মাধ্যমে জাতীয় ঐক্য প্রতিষ্ঠিত হয়। একটা জাতি কতটুকু সুদৃঢ় হলে সেটা নির্ভর করে তার জননীতির মাধ্যমে। অর্থনৈতিক উন্নয়ন সাধন। অর্থনৈতিকভাবে প্রত্যেকটা দেশই উন্নয়ন ত্বরান্বিত করতে চায়। আমাদের মতো যে তৃতীয় বিশ্ব রাষ্ট্রগুলো আছে, সে সমস্ত রাষ্ট্রের তো অর্থনৈতিক উন্নয়ন অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। সরকার অর্থনৈতিকভাবে উন্নত হওয়ার জন্য বা উন্নয়ন লাভের জন্য কি কি কাজ করলে, কি কি পদক্ষেপ নিলে এই রাষ্ট্র অর্থনৈতিকভাবে উন্নত হবে, সেই সাধন অন্যতম ব্যাপার। জনগণের মান, জীবনযাত্রার মান উন্নয়ন করা সরকারের কাজের অন্যতম লক্ষ্য। এই লক্ষ্যে সরকার জননীতি প্রণয়ন করে থাকে। প্রাতিষ্ঠানিক কাঠামোকে শক্তিশালী করা। প্রত্যেকটা রাষ্ট্রে বিভিন্ন ধরনের সংগঠন কাজ করে। এই প্রত্যেকটা সংগঠন প্রাতিষ্ঠানিক ক্ষমতা আছে, সেই প্রাতিষ্ঠানিক কাঠামোকে আরো বেশি শক্তিশালী করার জন্য জননীতি প্রণয়ন করা হয়ে থাকে। এইগুলো ছিল জননীতি প্রণয়নের লক্ষ্য এবং উদ্দেশ্য। তো প্রিয় ছাত্রছাত্রীরা, আপনারা ধৈর্য সহকারে অনেকক্ষণ এই ক্লাসটা শুনলেন। এই ক্লাসে ব্যাপারে যদি আপনাদের এই শিরোনামের ব্যাপারে যদি কোনো কোশ্চেন থাকে, তো আমাকে কোশ্চেন করতে পারেন আমার ইমেইল অ্যাড্রেসে chalam.jeu@gmail.com। তো সবাইকে ধৈর্য সহকারে সবাই এতক্ষণ ক্লাস শোনার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার ক্লাস এখানে সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ হাফেজ।